সহি নিয়তে কাজ করতে চান নতুন সিইসি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার প্রত্যয়। এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি, ইসলামী ব্যাংকের সাবেক 2 পরিচালককে জিজ্ঞাসাবাদ। আজও রাজধানীতে অটো চালকদের বিক্ষোভ, বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। পোশাক খাতে সক্ষমতা বাড়াতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, জিএসপি ফিরে পেতে শ্রম আইন কার্যকরে গুরুত্ব। চড়া মূল্যস্ফীতি ও আয় বৈষম্যে স্বাভাবিক জনজীবন ব্যাহত, সরকারি নগদ সহায়তার তাগিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। 2 বছরে কেনা হয়েছে 4.5 কোটি টাকার বঙ্গবন্ধু বিষয়ক বই, বেশিরভাগই মানহীন বলছে গ্রন্থ কেন্দ্র। সহি নিয়তে কাজ করার ঘোষণা দিলেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যা যা করা দরকার তাই করবেন বলে শপথ শেষে জানান সিইসি। সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে এবং সংস্কার কমিশনগুলোর গ্রহণযোগ্য পরামর্শ অনুযায়ী নবগঠিত ইসির কাজ চলবে বলেও জানান নতুন সিইসি। শাকের আরজুর রিপোর্ট। দুপুর 1টার পরে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও 4 কমিশনার শপথ নিতে সুপ্রিম কোর্টে আসেন। 4 কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দেয়াই হবে প্রধান কাজ। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সিইসি বলেন, সংস্কার কমিশনগুলোর গ্রহণযোগ্য প্রস্তাব বিবেচনা করা হবে। এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাথারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, সুতরাং এটাও শেষ হোক। নির্বাচন কবে হবে দিনক্ষণ গণনা করে বলা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। আশ্বস্ত থাকুন, ইনশাল্লাহ আমাদের নিয়ত সহি। উই আর কনফিডেন্ট, ইনশাল্লাহ উই উইল বি এবল টু ডেলিভার। দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। আমরা কিছু রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো করে আগে আমি দায়িত্বটা নেই, এটা বুঝে নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাস পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এর 2.5 মাস যেতেই এবার অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ভার ন্যস্ত থাকবে এ কমিশনের ওপর। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। যত দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে তত দ্রুত দেশ থেকে বিশৃঙ্খলা নির্মূল হবে বলে মনে করেন দলটির সিনিয়র নেতারা। ওমর ফাহিমের রিপোর্ট। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে ফিরে আসতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার তাগিদ দেন তিনি। এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। গুরুত্বপূর্ণ সংস্কার ছিল নির্বাচন কমিশন পুনর্গঠন, সেটা তারা করেছে এবং এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। যত দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে তত দ্রুত দেশ থেকে বিশৃঙ্খলা নির্মূল হবে।
প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জনগণের তাদের যে দেশের প্রতি যে মালিকানা সেটা ফেরত দিতে হবে। বিএনপি তো সাধারণ মানুষের মনের ভাষা বুঝে, সেই জন্যই বিএনপি বলে প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুততার সঙ্গে আপনি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে। অন্তর্বর্তী সরকার শুধুমাত্র নির্বাচন করার সরকার, তাই শিগগিরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যেটা দেরি নয়, সহসাই করা দরকার। এছাড়া জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয় এমন কিছু নিয়ে দাবি জানানো উচিত নয় বলেও মনে করেন তিনি। এমন দাবি চাওয়া উচিত নয়। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। দাবি আদায়ে আজও রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। ব্যাটারি চালিত যানবাহনের জন্য লাইসেন্স এবং যৌক্তিক রুট পারমিটের দাবি জানান শ্রমিক নেতারা। অটোরিকশা বন্ধের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে এসব দাবি জানান তারা। এই সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কমিউনিস্ট পার্টি ও উদীচী শিল্পী গোষ্ঠী। মাহতাব মিনহাজের প্রতিবেদন। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 11টায় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন অটোরিকশা চালকরা। সে সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। অটোরিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন তারা। শ্রমিকরা জানান, দাবি না মানলে আন্দোলন চলবে। যতদিন আন্দোলন অটুট না চলে, অনুমতি না দিব, অত্যন্ত আমরা আন্দোলন চলবে লাগাতার। আগামীকালকে সুষ্ঠু রায় না হয় তাহলে আমরা পরবর্তীতে পদক্ষেপ নিব। আমার অটোটা 1 লক্ষ টাকা, 5,000 টাকা কিস্তি আসে। আমি যদি এই মুহূর্তে অটো না চালাতে পারি, আমার ফ্যামিলি কি দিয়ে চলবো? ব্যাটারি চালিত যানবাহনের জন্য লাইসেন্স এবং যৌক্তিক রুট পারমিট ও অটোরিকশার জন্য আলাদা লেনের দাবি জানানো হয় সমাবেশে। একই সাথে কয়েকদিনের আন্দোলনে আটক অটো চালকদের মুক্তির দাবি জানান শ্রমিক নেতারা। আমাদেরকে লাইসেন্স দেওয়া হোক, আমাদেরকে যৌক্তিক রুট পারমিট দেওয়া হোক। আমরা যত্রতত্র গাড়ি চালাতে চাই না। অটো চালকদের আন্দোলনের সাথে সমর্থন জানিয়ে মাঠে নেমেছে কমিউনিস্ট পার্টি এবং উদীচী শিল্পী গোষ্ঠী। হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান তারা। আপনারা অন্য কারো সিন্দুক ভেঙে টাকা চুরি করার দাবি করেন নাই। আর পরে এই অন্যায় সিদ্ধান্ত সরকার কেন দিল? ঢাকা শহরের সৌন্দর্য বাড়াইতে হইলে আমাদের খেটে খাওয়া মানুষের সৌন্দর্য, তাদের পেটে ভাত, পরনের কাপড়, তাদের উন্নত জীবনের নিশ্চয়তা বিধান করতে হবে। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে 3 দিনের নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর থেকেই আন্দোলন করছেন অটো চালকরা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি আরও জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের প্রস্তুতি চলছে। এর আগে ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে রুলও জারি করেন আদালত। এদিকে আদালত থেকে নির্দেশনা আসার পর ব্যাটারি চালিত রিকশা নিয়ে চলমান সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, দেশে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। ভুয়া মামলার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, আর যেন এমন মামলা না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। অটোরিকশা সম্বন্ধে আমরা তো বাস্তবায়ন করব না, এটা তো উচ্চ আদালতের একটা আদেশ। উচ্চ আদালতের আদেশটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং উচ্চ আদালতের আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে। ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা করব। এস আলম গ্রুপের ৩,৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ আবু আসাদ ও মোহাম্মদ সোলাইমান সহ 5 জনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। এর আগে একই বিষয়ে গত 20 ও 21 নভেম্বর তলব করা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের 13 কর্মকর্তাকে। তবে চিঠি না পাওয়ার কারণ দেখিয়ে তারা কেউই দুদকে হাজির হননি।
বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। গত বছরের ডিসেম্বরে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের 3টি শাখা থেকে বিতর্কিত ব্যবসায়ী এইস আলম 3,300 কোটি টাকা লুট করেন। ঋণের নামে ব্যাংক লুটপাটের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। এরই ধারাবাহিকতায় গত 11 নভেম্বর ব্যাংকটির সাবেক 2 চেয়ারম্যান ও পরিচালক সহ মোট 17 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি পাঠায় দুদক। তলবের প্রেক্ষিতে রোববার দুদকের কার্যালয়ে আসেন ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ আবু আসাদ ও মোহাম্মদ সুলাইমান সহ 5 জন। এখানে একজনের পিটিশন দিতে আসছি আমি। সেটা তো আমি জানি না, আমি কোনো ডকুমেন্ট পাইনি, অনেক আগের ঘটনা তো, আমাদের সম্পৃক্ত ছিল না, আমরা তো যেহেতু বোর্ডের মেম্বার ছিলাম এই জন্য। জিজ্ঞাসাবাদ শেষে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তিগত শুনানি বিষয়, অভিযোগ সংশ্লিষ্ট যে বিষয়গুলো ছিল তার বিষয়ে তাদের কি বক্তব্য সেই বিষয়গুলো শোনার জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা ডেকেছিল। এদিকে এর আগে একই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের 13 কর্মকর্তাকে তলব করা হলেও চিঠি না পাওয়ার কারণ দেখিয়ে তারা দুদক কার্যালয়ে উপস্থিত হননি। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ঘুষ ও প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানার পর এবার ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, চিঠি পাওয়ার 21 দিনের মধ্যে সমনের জবাব দিতে হবে। একই সঙ্গে আদানিদের ওপর অনির্দিষ্ট আর্থিক জরিমানা ও বিধিনিষেধও চেয়েছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি পেতে মার্কিন বিনিয়োগকারীদের ব্যবহার করে ভারত সরকারের শীর্ষ কর্মকর্তাদের $26.5 কোটি ঘুষ দেওয়ার অভিযোগ উঠে আদানি সহ আদানি গ্রুপের 7 কর্মকর্তার বিরুদ্ধে। এর আগে গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল যুক্তরাষ্ট্রের আদালত। শেখ হাসিনার আমলে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি পর্যালোচনায় সহায়তার জন্য স্বনামধন্য আইনি ও তদন্তকারী প্রতিষ্ঠান নিয়োগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় পর্যালোচনা কমিটি। 2009 থেকে 2024 সালের মধ্যে হওয়া চুক্তি নিয়ে এই সহায়তা চেয়েছে মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানিয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি বলছে, অযাচিত চুক্তির বিস্তারিত বিশ্লেষণের জন্য আরও সময় প্রয়োজন। কমিটি এমন প্রমাণ সংগ্রহ করছে যা আন্তর্জাতিক সালিসি আইন এবং কার্যধারার সঙ্গে সামঞ্জস্য রেখে সম্ভাব্য পুনর্বিবেচনা বা চুক্তি বাতিল করতে পারে। রিভিউ কমিটি তার প্রস্তাবনায় কাজ সহজ করতে কমিটিকে সহায়তার জন্য এক বা একাধিক শীর্ষমানের আন্তর্জাতিক আইনি সংস্থাকে দ্রুত নিযুক্ত করার সুপারিশ করে। পোশাক শ্রমিকদের ইউনিয়ন করার সুযোগ ও ন্যূনতম মজুরি সহ 11 দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দল সাক্ষাৎ করে এ তাগিদ দেয়। জিএসপি ফিরে পেতে শ্রমিক অধিকার আইন কার্যকর করতে হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। রোববার সকালে সচিবালয়ে আসে যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দল। মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা, জানান কি কি বিষয়ে হয়েছে আলোচনা। 11 দফা যে কর্মসূচি যেটা হয়েছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম এবং কিভাবে আমরা কত দ্রুত আমরা এই 11 দফা বাস্তবায়ন করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের আলোচনাটা হয়েছে। জিএসপি সুবিধা ফিরে পাওয়ার আশাও ব্যক্ত করেন তিনি। জিএসপি পেতে গেলে আমাদের লেবার রাইটের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কমপ্লাই করার দরকার আছে এবং আমরা এগুলো কমপ্লায়েন্সের পরে অবশ্যই আমরা জিএসপি পাবো বলে আশা রাখি। পরে বাণিজ্য সচিব জানান, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের মতো শুল্কমুক্ত সুবিধাও চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। আমরা সবসময় ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস যেটা ইউরোপিয়ান ইউনিয়নে পাচ্ছি সেটা আমরা সব জায়গায় চাচ্ছি, আমরা এদেরকে বলছি, কিন্তু এরা ওই লাইনে কিন্তু খুব বেশি কথা বলে না, কিন্তু আমরা চেয়েছি। গার্মেন্টস সেক্টরের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। তবে তারা ওভারঅল আরএমডি সেক্টরকে আরো কিভাবে স্কিলফুল করা যায়, আরো কিভাবে কম্পিটিটিভ করা যায়, সেক্ষেত্রে তারা সহযোগিতা দেবেন বলে জানিয়েছে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। চড়া মূল্যস্ফীতি, আয় বৈষম্য এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বিঘ্নিত হচ্ছে দেশের অন্তত 36% মানুষের জীবনযাপন। তাদের ন্যূনতম আয় নিশ্চিতে বছরে 15 থেকে 75 হাজার কোটি টাকা নগদ সহায়তা দিতে হবে সরকারকে। এই সহায়তা বাস্তবায়নে ব্যক্তি খাত ও রাজনীতিবিদদেরকেও এগিয়ে আসার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা।
তৌহিদুর রহমানের রিপোর্ট। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সর্বজনীন মৌলিক আয় নিয়ে এই মত বিনিময়। ইউনিভার্সাল বেসিক ইনকাম ইন বাংলাদেশ ইউবিআই শীর্ষক সেমিনারে সিপিডি বলছে দেশে দারিদ্র্য সীমার নিচে বাস করে অন্তত 20% মানুষ। বিগত আওয়ামী শাসনে বৈষম্যের কারণে আরও অনেক মানুষ ঝুঁকিতে। সিপিডি বলছে দেশের 36% পরিবার অর্থনৈতিকভাবে বেশ পিছিয়ে। এসব পরিবারকে মাসে অন্তত 4,500 টাকা সহায়তা দিতে বছরে প্রয়োজন 75,000 কোটি টাকা হতে পারে, সেটা সম্বন্ধে আমরা অতি দারিদ্র 11 জেলায় প্রবর্তন করলে দারিদ্র্য কমবে 1.46 ভাগ। এতে প্রয়োজন হবে অন্তত 15,000 কোটি টাকা। জাতীয়ভাবে এটা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের দারিদ্র্যের হার 6% এটা কমে যাবে। বাংলাদেশের নাগরিকের হলো তার অধিকার বোধের থেকে এইটা পাওয়ার, সে ন্যায্যতা তাকে দিতে হবে, আর বাদবাকিটা আপনারা সমাধান করেন। এই কর্মসূচি বাস্তবায়নে দুর্নীতি ও অর্থ পাচার বন্ধের তাগিদ দেন কেউ কেউ। চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পারবো কিনা, পাচার এবং দুর্নীতি, সেটা যদি মোকাবেলা করা যায় তাহলে আমাদের পক্ষে এই যে নতুন করে যে অর্থনৈতিকভাবে একটা ন্যূনতম ন্যায্যতা প্রতিষ্ঠার আলোচনা তোলা হচ্ছে, এটা আমি মনে করি বাস্তবায়ন করা। এটাকে আরও আপনি প্রত্যেকের মতামত নিয়ে I'm sure you can advise the government, which you are already doing in various cases. So I think যে আমরা এটা we can take it as a positive sign. হেলথ কেয়ার এবং এডুকেশন সার্ভিস প্রোগ্রামের কথা তুলে ধরেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। So this is very important that বাংলাদেশ একটা এগিলিটেরিয়ান সোসাইটি হবে, একটা ওয়েলফেয়ার স্টেট হবে কিনা, এটা কিন্তু সকলের মনে একটা বড় প্রশ্ন। কারণ বিগত দিনের এত এক্সপ্লয়টেশন, এত কনসেন্ট্রেশন অফ ওয়েলথ এবং এত করাপশন, যেটা ইকোনমিকে ড্রেইন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে এই কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে বলে মনে করেন সিপিডির চেয়ারপারসন ডক্টর রহমান সুবহান। Of Professor Yunus and of course Salahuddin, and to the extent that you can have a serious conversation with him, professional discussion. তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। গত 2 বছরে 10 কোটি টাকার বইয়ের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক বই কেনা হয়েছিল 4,51,00,000 টাকার। মুক্তিযুদ্ধ কিংবা বঙ্গবন্ধুকে অসম্মান নয়, বরং প্রকৃত ইতিহাস পাঠকের কাছে তুলে ধরতেই জাতীয় গ্রন্থকেন্দ্র বাদ দিয়েছে অতিরঞ্জিত 79টি বই। গ্রন্থ ক্রয় ও বিপণন নীতিমালার আলোকে অনুদানের জন্য দেয়া তালিকায় বেশিরভাগই ছিল মানহীন বই। আদিত্য মামুনের রিপোর্ট। দেশের 1,500 গ্রন্থাগার পাঠাগারের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে অনুদান হিসেবে দেয়া হয় বই, যাতে সাহিত্য ঘনিষ্ঠ বই ছাড়াও স্থান পায় ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই আর সংকলন। 2014 সাল থেকে প্রণীত নীতিমালায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সংক্রান্ত 20% বই ক্রয়ের নির্দেশনা থাকলেও 2020 সালে তা পৌঁছে যায় 30%। এর উপর আছে সচিব আর মন্ত্রীদের আরও 10%। গেল 4 বছরে গ্রন্থকেন্দ্রের বরাদ্দ 19.5 কোটি টাকার বইয়ের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক বই কেনা হয়েছিল 4,51,00,000 টাকার। 22-23 এবং 23-24 এই দুটো বছর মিলিয়ে 10 কোটি টাকা বলতে পারেন। সেখান থেকে তো আমি যদি 45 লাখ টাকার বই যদি আমি এখন হাইড করে রাখি, তাহলে আর 4 কোটি প্লাস টাকার বই আমরা ওপেন রেখেছি। এবং আমরা সবসময় চাই মুক্তিযুদ্ধের বা বিভিন্ন সময়ের সঠিক ইতিহাসটা সবাইকে জানাতে। সেক্ষেত্রে বঙ্গবন্ধুর নিজের লেখা যে বইগুলো, এগুলো আমাদের ইতিহাসের অংশ। সেই বইগুলো সমস্ত বই আমরা তালিকায় রেখেছি এবং ভবিষ্যতেও থাকবে। আগস্টের পর বিপণন করতে না পারা বইগুলো থেকে মানহীন ও অতিরঞ্জিত 79টি বইকে চিহ্নিত করে গ্রন্থকেন্দ্র। অন্তরীণ একটা কমিটির মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই যে যেই বইগুলো বেশিরভাগই স্পর্শকাতর, যা আসলে অপ্রয়োজনীয় চাটুকারিতা সমৃদ্ধ বই, সেই বইগুলোকে আমরা বাতিল করা শুরু করি। পাঠাগার গ্রন্থাগারের জন্য বরাদ্দ অনুদান উপহারের তালিকায় মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ বইয়ের সাথে বঙ্গবন্ধু 3টি বই বিতরণে কোনো বিধিনিষেধ নেই। খোদ গ্রন্থকেন্দ্রের লাইব্রেরিতেও সন্ধান মেলে সত্যতার।
জাতির মন ও মনন গঠনে গুরুত্বপূর্ণ সাহিত্য সৃষ্টির সাথে মহান ৭১-এর প্রয়োজন আছে বলে মনে করেন এই সাহিত্যিক সাংবাদিক। মুক্তিযুদ্ধের ওই চেতনাগুলো, আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো যাতে কোনো মতেই আপনার বিচলিত না হয়। একজন আমলা, একজন কর্মচারী এসে কিছু বই সিলেক্ট করলে এটা হবে না। বই সিলেকশনের জন্য বোর্ড বানাইতে হবে, সেই কমিটি সিলেক্ট করে দেবে কোথায় কোন বই যাবে। সাহিত্য রুচি ও পাঠ্যাভ্যাস গঠনে যে প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রাখে তাদেরকে বই নির্বাচনে আরও সংবেদনশীল হওয়ার পরামর্শ দেন তিনি। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। সন্ধ্যার ২১শে সংবাদে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গাজীপুরে পিকনিকের বাসে শিক্ষার্থী নিহতে পরিবারের শোকের মাতম, পল্লী বিদ্যুতের ৭ জনকে বরখাস্ত। আমন্ত্রণ আবারও সন্ধ্যার ২১শে সংবাদে। ৪৩ থেকে ৪৭তম বিসিএসে মোট ১৮,১৪৯ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বিসিএস ক্রম অনুযায়ী প্রার্থীদের তথ্য যাচাই করে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এছাড়া ৪৭তম বিসিএসে ৩,৪৮৭ জনকে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রশাসনে ১৫ বছরের জঞ্জালের কারণে অন্তর্বর্তী সরকার আসার পর কিছুটা স্থবিরতা থাকলেও এখন অনেকটাই কেটে গেছে বলে এ সময় জানান সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৩২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল ৩-এর বিচারক বাহাউদ্দিন কাজী দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দেন। গাজীপুর হোতাপাড়ায় ২০১৫ সালের জানুয়ারিতে পার্কিং করা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে এসআই দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে একই বছরের অগাস্টে এসআই এমদাদুল হক তদন্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৩২ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে মিথ্যা প্রমাণিত হওয়ায় আজ দুপুরে আসামিদের ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মাদারীপুরে ২টি হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজিদুল হাসান চৌধুরীর ২ আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল আক্তার জানান, মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত তাওহিদ সান্নামাত ও দীপ্ত দে হত্যা মামলায় শাহজাহান খান ও আব্দুস সোবহান গোলাপকে মাদারীপুর আদালতে হাজির করে জামিন আবেদন করা হয়। এর আগে গেল বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মাদারীপুর কারাগারে হস্তান্তর করা হয় ২ সাবেক সংসদ সদস্যকে। সাবেক মন্ত্রী মহোদয়, মাদারীপুরের কৃতি সন্তান এবং এমপি সাহেব আমাদের শাহজাহান খান সাহেবের এবং আমাদের আব্দুস সোবহান গোলাপ ভাই, এই কালকিনি এমপি ছিলেন, এই ২ জন আসামির জন্য আমরা জামিন চেয়েছিলাম। বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটির নিহত শিক্ষার্থী ফেনীর মোজাম্মেল হোসেন নাইম ও রাজশাহীর জুবায়ের রহমান সাকিবকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারে চলছে শোকের মাতম। এদিকে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির ৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গাজীপুর, রাজশাহী ও ফেনী প্রতিনিধি তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নাইমের স্বপ্ন ছিল দেশসেরা প্রকৌশলী হবার। স্বপ্ন তার স্বপ্নই রয়ে গেল। শনিবার সহপাঠীদের সাথে গাজীপুরের শ্রীপুরে বনভোজনে যাওয়ার পথে দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে মারা যায় সে। নাইমের মৃত্যুতে গ্রামের বাড়ি ফেনীতে চলছে শোকের মাতম। গত রাত ২:৩০টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারের 2 ভাই ও 1 বোনের মধ্যে নাইম ছিল দ্বিতীয়। সবচেয়ে বিশেষ এবং সবচেয়ে আকর্ষণীয় এবং তার ক্ষতিটা কোনোভাবে পূরণ করার না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্বজনরা। সরেজমিনে যাইয়া এটা আসলে নিরাপদ কিনা এটা পর্যবেক্ষণ করা দরকার ছিল। দোতলা বাস কিভাবে টাচ করে ওটা? বাস তো আর জাম দেয় নাই সেখানে, কথা বলছেন না? এটা এদের নেগলেন্সি আছে, ফুল রেসপন্সিবিলিটি, এবং আমরা এই জন্য কম্পেনসেশন দাবি করতেছি। সকালে ফতেপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে দাদা দাদির কবরের পাশেই শায়িত করা হয় নাইমকে।
দুর্ঘটনায় নিহত অপর শিক্ষার্থী জুবায়ের রহমান সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারিপুর কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় অংশ নেন সহপাঠী, বন্ধু, স্বজন সহ গ্রামের মানুষ। এই ঘটনায় যাদের অবহেলা ও গাফিলতি আছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। ছাদে উঠবা না, পানিতে বেশি সাঁতার জানো না যেহেতু, কিন্তু কালকে কি যেন মানে ভুলে গেলাম, আল্লাহ ভুলিয়ে দিল, তার সম্বন্ধে কোনো মনেই নাই যে আজ পিকনিকে যাবে সে। কেন ভিসি মহোদয় এই যারা দিনের দায়িত্ব পালন করেছেন, ডিপার্টমেন্টাল প্রধান ছিলেন, আমি মনে করি তারা এর জন্য দায়ী। এ ঘটনায় নিহত অন্য শিক্ষার্থী মোহাম্মদ মুস্তাকিম মাহিমের বাড়িতেও চলছে শোকের মাতম। এমন মৃত্যু মানতে পারছেন না স্বজনরা। এ ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর ডেপুটি জেনারেল ম্যানেজার কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার মাহমুদুল হাসান, এজিএম মোহাম্মদ তানভীর, জুনিয়র ইঞ্জিনিয়ার মশিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া, সাখাওয়াত হোসেন ও আবুল কাশেমকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় আফসানা করিম রাচে নিহতর ঘটনায় জাহাঙ্গীরনগর শাটডাউন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের 53 ব্যাচের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। দায়ী রিকশা চালককে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পরে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তারা আলোচনা করেন। এ সময় 11 দফা দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান শিক্ষার্থীরা। শাটডাউনে বিজনেস স্টাডিজ অনুষদ ও 53 ব্যাচের সব বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। বান্দরবানের গহীন অরণ্যে KN-এর গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। সেনাবাহিনী রুমার গহীন জঙ্গলে তাদের গোপন আস্তানায় অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে 3 KN সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিজিৎ হালদার নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর করে শিক্ষার্থীরা। রোববার দুপুরে প্রায় 2500 শিক্ষার্থী লাঠিসোঁটা হাতে হাসপাতালের সামনে জড়ো হয়। এ সময় হাসপাতালের প্রধান ফটক ভাঙচুর করে তারা। গত 16 নভেম্বর অভিজিৎ হালদারকে হাসপাতালে ভর্তির পর 18 তারিখে মারা যায় ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ। ঘটনার 3 দিন পর গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে আসলে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী সহ স্থানীয়রা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এর প্রতিবাদ জানাতে আজ আশেপাশের অন্যান্য কলেজের শিক্ষার্থীদের নিয়ে হাসপাতালের সামনে জমায়েত হয় ও ভাঙচুর চালায় তারা। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। নতুন বুকিং বন্ধের সিদ্ধান্তে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু আমদানি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে বন্দর দিয়ে আগের বুকিং থাকা পেঁয়াজ ও আলু আমদানি অব্যাহত রয়েছে। হিলি স্থলবন্দরের আমদানিকারক ও রপ্তানিকারকরা জানান, দেশের বাজারে আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ ও দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আমদানি করা হচ্ছিল। তবে পশ্চিমবঙ্গে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রপ্তানির বিরোধিতার প্রেক্ষিতে নতুন বুকিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সন্ধ্যার সংবাদে আরও একটি বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। IPL ইতিহাসে সবচেয়ে দামি ভারতের ঋষভ পান্থ, 27 কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টস। আরও একবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। জলবায়ুর ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর $300 বিলিয়ন সহায়তা দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত দেয়া হবে এ অর্থ। আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এ বিষয়ে সমঝোতা হয়।
তবে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানোর চুক্তিতে ঐকমত্য হলেও সাহায্যের পরিমাণকে অপমানসূচক হিসেবে আখ্যা দেন সমালোচক আর অনুন্নত দেশগুলোর প্রতিনিধিরা। এছাড়া এই চুক্তি কতটুকু কার্যকর হবে তা নিয়ে সন্দিহান পরিবেশবিদরা। বাকিটা জানাচ্ছেন আফসানা নীলা। বেশ কয়েক দফা দর কষাকষির পর সমঝোতা। বছরে $300 বিলিয়ন পাবে দরিদ্র দেশগুলো। জলবায়ু সংকট নিরসনে বছরে এই সাহায্য দিতে সম্মত হয়েছে বড় অর্থনীতির দেশগুলো। চূড়ান্ত চুক্তি অনুযায়ী 2035 সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে জলবায়ু সংকট কাটাতে প্রতি বছর এই অর্থ দেবে উন্নত দেশ। জলবায়ু তহবিলে জমা দেয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব এবং দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে। বর্তমানে এই তহবিলে প্রতি বছর $100 বিলিয়ন জমা দিচ্ছে ধনী দেশগুলো। শুক্রবার খসড়া চুক্তিতে বছরে $250 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, তবে ওই প্রস্তাব নাকচ করে দরিদ্র দেশ। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল তাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে $130,000 কোটি দিতে হবে। দর কষাকষির জন্যই রবিবার ভোর পর্যন্ত গড়ায় সম্মেলন। COP29 এর পর্যবেক্ষকরা বলছেন, শিল্পোন্নত দেশগুলোতে প্যারিস চুক্তির বিরোধিতাকারী রাজনৈতিক নেতারা ক্ষমতায় ফিরতে শুরু করেছেন, ফলে পর্যাপ্ত অর্থ দিতে রাজি হচ্ছে না উন্নত দেশগুলো। এদিকে ধনী দেশগুলোর বিরুদ্ধে জলবায়ু তহবিলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দেওয়ার অভিযোগ তুলে শনিবার রাতে সম্মেলন বর্জনের ঘোষণা দেয় ক্ষতিগ্রস্ত দেশগুলো। তবে পরে আবার আলোচনায় যোগ দেয় তারা। শেষ পর্যন্ত বছরে $300 বিলিয়ন দিতে রাজি হয় ধনী দেশগুলো। তবে জলবায়ু সংকট নিয়ে কাজ করা সংগঠনগুলো চুক্তির বাজেটকে লজ্জাজনক ও আপত্তিকর বলে মন্তব্য করেছে। অর্থের পরিমাণ খুবই সামান্য হওয়ায় তা কতটুকু কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। চুক্তি অনুযায়ী বৃক্ষরোপণ এবং বায়ুবিদ্যুৎ উৎপাদনের মতো বিভিন্ন প্রকল্প হাতে নেবে দরিদ্র দেশগুলো। এবার কপের 29তম আসর শুরু হয় 11 নভেম্বর। শেষ হওয়ার কথা ছিল গত শুক্রবার, তবে জলবায়ু অর্থায়ন নিয়ে তীব্র মতবিরোধের কারণে তা 12তম দিনে গড়ায়। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্সকে পরবর্তী প্রশাসনে কৃষিমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ট্রাম্পের নতুন প্রশাসনের সবকটি পদে মনোনয়ন দেওয়া শেষ হলো। ট্রাম্পের ডানপন্থী প্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সহ প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ব্রুক রলিন্স। ট্রাম্পের প্রথম মেয়াদে অফিস অফ আমেরিকান ইনোভেশনের পরিচালক ছিলেন তিনি। এছাড়া হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন রলিন্স। কাজ করেছেন আইনজীবী হিসেবেও। খামারের ভর্তুকি, কেন্দ্রীয় সরকারের পুষ্টি কর্মসূচি, মাংস খাতে পরিদর্শন এবং দেশের খামার, খাদ্য ও বনজ শিল্পের অন্যান্য দিক তত্ত্বাবধান করবেন রলিন্স। 15 জনকে নিয়ে নতুন প্রশাসন সাজিয়েছেন ট্রাম্প, তবে চূড়ান্ত নিয়োগ পেতে সবারই সিনেটে অনুমোদনের প্রয়োজন হবে। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সোহেনিয়তে কাজ করতে চান নতুন সিইসি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার প্রত্যয়। এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি, ইসলামী ব্যাংকের সাবেক 2 পরিচালককে জিজ্ঞাসাবাদ। আজও রাজধানীতে অটো চালকদের বিক্ষোভ, বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। পোশাক খাতে সক্ষমতা বাড়াতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, জিএসপি ফিরে পেতে শ্রম আইন কার্যকরের গুরুত্ব। চড়া মূল্যস্ফীতি ও আয় বৈষম্যে স্বাভাবিক জনজীবন ব্যাহত, সরকারি নগদ সহায়তার তাগিদ। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।